সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। কারণ আপনারা আজকে এতটি মাস আমাকে সাবস্ক্রাইব করে এবং উৎসাহ দিয়ে আমার চ্যানেল এবং আমাকে এই পর্যায়ে তুলে এনেছেন যে এখন লাখো মানুষ শুনে আমার কথা। তাই আপনাদের সকলকে ধন্যবাদ। আমার এই ভিডিওটি গতকাল রাতেই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি গতকাল রাতে দিতে পারিনি, তাই দুঃখিত। তাই আজ সকালেই দিলাম আপনাদেরকে। আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন যে হঠাৎ করে আমি কেন বললাম যে বাংলাদেশে ইন্ডিয়াকে সার্জিক্যাল স্ট্রাইক করবে কিনা। এটার কারণ কি শেখ হাসিনা বিরুদ্ধে রায়, ফাঁসি হয়ে রায় দিয়েছে এই জন্য কিনা? না, এই জন্য না। আসলে পুরো দক্ষিণ এশিয়ার সাথে এই মুহূর্তে বাংলাদেশও নিরাপত্তার হুমকির ভেতরে চলে গেছে। তার কারণ বাংলাদেশের এই মৌলবাদী দুর্বল ইন্ট্রিম গভর্নমেন্ট, যারা মৌলবাদীদের আতুরঘর হিসেবে পরিচিত, সেটা এবং নিরাপত্তাহীনতা, কোনো ব্যালেন্স নেই, কোনো কিছু নেই, যার কারণে বাংলাদেশের অবস্থা আসলে এখন হুমকির মুখে। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না যে ইন্ডিয়ার সবচেয়ে প্রচার বহুল ইংরেজি দৈনিক, যেটা সারা বিশ্বের অনেক লোকে পড়ে, ইন্ডিয়াতে কোটি লোক পড়ে, এটা অনলাইন অফলাইন প্রিন্টিং বিভিন্নভাবে প্রকাশিত হয়। এবং এই ইংরেজি দৈনিকটা সবচেয়ে সুপরিচিত হচ্ছে গোয়েন্দা রিপোর্ট ফাঁস করার সবচেয়ে বড় কারিগরি পত্রিকা। মানে যে কোনো গোয়েন্দা রিপোর্ট সর্বপ্রথম তারা পেয়ে যায় এবং তারাই এটাকে মার্কেটে নিয়ে আসে মানুষের সামনে। সেই পত্রিকাটির নাম হচ্ছে ডেকেন ক্রনিক্যাল। ডেকেন ক্রনিক্যাল, আমি আপনাকে ছবিটা দিয়ে দিচ্ছি সে পত্রিকার, আর ব্যাক সাইডেও দেখবেন, এবং আমি রিপোর্টের পুরো অংশগুলো ওয়ান বাই ওয়ান করে আপনাদেরকে স্ক্রিনশটে দেখিয়ে দিব। এই পত্রিকাতে একটা রিপোর্ট গত 15 তারিখে ছাপা হয়েছে, যেটা আমরা পাওয়ার পরে এটাকে পুরোটা পড়ে এবং দেখে যা বুঝলাম, এটা একটা বিভীষিকাময় অধ্যায়। ভারতের যতগুলো নিরাপত্তা সংস্থা আছে, দিল্লির দিল্লির যে রেড ফোর্ট বিস্ফোরণের পরিকল্পনা, এরা বলছে যে বাংলাদেশের লিঙ্ক পাওয়া গেছে। টোটাল ভারতের এই আপনার র থেকে শুরু করে আরো যে কয়টা 6টা 7টা আছে, এগুলো সবাই বলছে দিল্লির রেড ফোর্টের যে বিস্ফোরণ, সেখানে ওরা সরাসরি ঢাকা লিঙ্ক, মানে ঢাকার লিঙ্ক। এই বিস্ফোরণের সাপ্লাই যেটা হয়েছে, যে ম্যাটেরিয়াল গুলো সাপ্লাই হয়েছে পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গ সীমান্ত রুটে দিয়ে এসেছে। এটা ইন্ডিয়ান টেরর ট্রেল ট্রাম সরাসরি মুর্শিদাবাদ হয়ে রাজশাহী রুটে এই আইটেমগুলা বিস্ফোরকগুলা গিয়েছে। এবং এইটার ব্যাপারে একটা বৈঠক হয়েছিল এই আইটেমগুলা ঢুকার সময় এবং কিভাবে কি করাবে এটার ব্যাপারে। ঢাকার বনানীতে একটা বৈঠক হয়েছে, যেখানে 7জন ব্যক্তি উপস্থিত ছিলেন। টোটাল 7জন ব্যক্তি। সেই 7জন ব্যক্তি কারা, তাদের নামগুলো আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথম, জুবায়ের আহমেদ চৌধুরী, হিজবুল্লাহ হিজবুত তাহিরির ঢাকা প্রধান। জুবায়ের আহমেদ চৌধুরী হিজবুত তাহিরির ঢাকা প্রধান। 2 নম্বরে আছে ইফতিসাম ইলাহি জাহির, পাকিস্তানের জামিয়াতুল মারকাজি আহিদের নেতা, মানে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর নেতা। 3 নম্বরে ডাক্তার নাসিরুল গনি, এটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার, মানে আমাদের বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্টের হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয় যে যারা দেখে, সেই জন ইব্রাহিম, এটা হচ্ছে ডাক্তার নজরুল গনি। আপনারা চিন্তা করতে পারেন। এবং আরেকজন হচ্ছে যে মোহাম্মদ আজিজ, ঢাকা নর্থ কর্পোরেশন সিইও অফ হিজবুত তাহিরির সমন্বয়কারী। 5 নম্বরে এবিটি, অস্ট্রেলিয়া বাংলা টিমের 2 সদস্য। এটা হচ্ছে, না সরি, এবিটি এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের 2 জন। এবং সুমন আহমদ
সেটা হচ্ছে যে বিস্ফোরক বিশেষজ্ঞ নাকি। এই 7 জন ব্যক্তি, যার মধ্যে দেখেন ডাক্তার নজরুল গনি অন্তর্বর্তী সরকারের হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি, মানে আপনার সেক্রেটারি অফ দ্য হোম অ্যাফেয়ার্স বলতে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুঝি আমরা, বা আপনার নিরাপত্তা বিভাগ পুরাটা, সে সহকারী, এবং আপনার ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের সিইও মোহাম্মদ আজিজ, মানে হিজবুত তাহরীর সমন্বয়কারী, সে বেটাও ছিল, এবং এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের 2 জন, সুমন আহমেদ বিস্ফোরক বিশেষজ্ঞ। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই যে মুর্শিদাবাদে যে মালগুলো নিয়ে যাওয়া হয়েছিল, এই মুর্শিদাবাদে একজন বাঙালি আছে যে নাকি একটা গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তাকে হত্যার দায়ে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি, সে মুর্শিদাবাদে যে পালাইয়াছিল, তার বাসায় এগুলো রাখা হয়েছিল, সেখান থেকে আবার সে দিল্লি পর্যন্ত নিচে, সম্ভবত ওই লোককেই কট করে ফেলা হয়েছে, ওই লোককে কট করার পরেই এই কাহিনী হয়েছে। এখন ওরা যে বলছে ঢাকার বনানীতে, বনানীতে যে মিটিংটা হয়েছিল, সেইখানে হচ্ছে যে আপনার পাকিস্তান থেকে, পাকিস্তান জামিয়াতে, যেটা ওই যে পাকিস্তানের সবচেয়ে বড় নেতা ইহাদি সংগঠন, সন্ত্রাসী সংগঠনের যে নেতা ইব্রাহিম ইব্রাহিম ইলাহি জহির, সে ছিল আপনার ইয়েতে, কি বলে আপনার এই কনফারেন্স কলে, বাকিরা সেখানে টেবিলে সামনাসামনি বসে এটা কথা বলেছে। ইন্ডিয়া এখন বলছে যে এই ভিডিও রেকর্ডগুলো, এই যে ওখানে কথা হয়েছে, কে কে ঢুকেছে সেদিন বনানীর সে হোটেলে, সেগুলোর ভিডিও রেকর্ড, এগুলো সব ইন্ডিয়া চাচ্ছে, হয়তো এতক্ষণ রয়ের কাছে আছেও, আমরা হয়তো জানি না, কিন্তু সরকারকে বলছে যে এগুলো চেক করো, তোমরা তদন্ত করে আমাদের বলো। এই যখন অবস্থা, এই যে হিজবুত তাহিরি, তারপরে আপনার আনসারুল্লাহ বাংলা টিম, এদের সমস্ত সেলগুলো, যত স্লিপার সেল আছে বাংলাদেশে বর্তমানে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, এগুলো সবগুলোতে ওরা ওদের ছাত্র ছাত্রী রিক্রুট করছে, যে এবং রিক্রুট করে এগুলো সীমান্তের ঝুঁকিপূর্ণ অঞ্চল গুলোতে পাঠাচ্ছে, যেহেতু অন্তর্বর্তী সরকারের এখন কোনো কন্ট্রোলিং এ নাই, যার কারণে ভারত কিন্তু প্রচন্ড সতর্ক। এখন আপনারা বলতে পারেন যে ভারত হঠাৎ করে সতর্ক, কারণ হচ্ছে শেখ হাসিনার গভর্নমেন্ট ফল করার পরে যেইভাবে আমরা চিল্লা চিল্লি করা হয়েছে, যে মানে ফাটাই ফেলবো, মারি ফেলবো, 50 লাখ আমাদের হিজবুত তাহরীর লোকজন আছে, এগুলো বলে টলে তো আমরা একাকার করছি। আর সবচেয়ে বড় বিষয় যেটা, পাকিস্তানের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন যেটা, তার নেতা, তার প্রধান নেতা পাকিস্তানে একটা জনসভায় বলছিলেন যে আমরা নিশ্চুপ বসে নাই, এই আপনার সিঁদুর 01-এর প্রতিশোধ আমরা নিব, এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা নিশ্চুপ বসে নাই, আমাদের এক হাত অলরেডি বাংলাদেশেই আছে। এটাই ছিল মূল কাহিনী, যে এই ভাষণের পর থেকে ইন্ডিয়াতে একটা তোলপাড় শুরু হয়েছে, তারা তখন এই চায়। আর এই বিস্ফোরণের পরপরই প্রথমে কিন্তু ওরা পাকিস্তান, তারপরে আপনার আফগানিস্তান, কাউরেই দোষারোপ করে না, তারা বলছে এটা সন্ত্রাসী হামলা, আগে দেখি আমরা কি কি। কারণ হচ্ছে ওনাদের দেশেরই তো 4 জন ছিল, 4 জন ডাক্তার, তাও ডাক্তার ছিল, সবই মুসলমান ডাক্তার। এরপরে আস্তে আস্তে খুঁজতে 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 এখন যাইয়া পাকিস্তানের সাথে আইসা পড়ছে কে, বাংলাদেশ। তা ভারত যেহেতু পাইছে এটা বাংলাদেশের, এবং ওদের সর্বোচ্চ 4টা গোয়েন্দা সংস্থা, ছোটখাটো গোয়েন্দা সংস্থা, সবাই এখন জানে, সবার কাছে রিপোর্ট, সেম রিপোর্ট, যে এখানে বাংলাদেশ জড়িত। এখন এই যে বাংলাদেশ জড়িত এখানে, এখন তাহলে ভারত কি সার্জিক্যাল স্ট্রাইক করবে? হ্যাঁ, সার্জিক্যাল স্ট্রাইক করবে, তবে সার্জিক্যাল স্ট্রাইকটা করবে সেটা হচ্ছে যে অন্য টেকনিক হয়তো করবে। ভারত হচ্ছে যে পাকিস্তানের মতো যায় ধাই 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 বিমান দিয়ে আক্রমণ করে বসবে না, বা ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র বাংলাদেশে মারবে না। তবে এমনও হইতে পারে যে বাংলাদেশে আগামী 15-20 দিন বা 1 মাসের ভিতরে আপনারা বিভিন্ন জঙ্গি সংগঠনের বিভিন্ন নেতা কর্মীদের লাশ খালে বিলে, রাস্তায় ঘাটে, চায়ের দোকানে, বাসর ঘরে, এগুলোতে পাইতে পারেন। এই এক হইতে পারে। অথবা সামান্যতম সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, সেটা হচ্ছে ভারত যেহেতু বলছে 42টা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মতো ক্যাম্প, মানে 42টা মৌলবাদী ক্যাম্প বাংলাদেশের ভেতরে আছে, যেগুলো ওরা নির্দিষ্ট করে দেখিয়ে দিয়ে গেছিল এর আগে যে গোয়েন্দা সংস্থা 3 জন আসছিল ওরা, হয়তো এগুলোতে সরাসরি ওরা ওখান থেকে ড্রোন হামলা টামলা করে এগুলার উড়াই দিতে পারে। এবং এর ভিতরে যতটুকু জানা গেল যে মানে বর্ডার এরিয়ায় 5-6টা মাদ্রাসা আছে, ঢাকা শহরের ভিতরে আছে বেশ কয়েকটা মাদ্রাসা,
চিটংয়েও আছে কয়েকটা। এই মাদ্রাসাগুলো নাকি সবগুলো জঙ্গি তৈরির কারখানা। এগুলাতে যে কোনো সময় তো ড্রোন দিয়েও মারতে পারে, অথবা এখানে যারা জঙ্গি উৎপাদন করতেছে যেসব লোকগুলা, তাদের হয়তো ধাই ধাই করে খাইয়া দিতে পারে। এবং যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জড়িত, এই জন্যই বাংলাদেশ সরকারের উপর চাপ দিচ্ছে। এবং ভারত এখন তো কূটনীতিকভাবে চাপ দিবে, এরপর আন্তর্জাতিক দুনিয়া যেটা আছে, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, এদের সবাইকে বুঝাই দিবে যে এই অবস্থা, বাংলাদেশ এখন এই অবস্থা। সুতরাং তাদের একটা সমর্থন আদায় করবে। কারণ হচ্ছে পাকিস্তান যে সন্ত্রাসী এটা সবাই জানে, সারা পৃথিবী জানে। যার কারণে পাকিস্তানরে সকাল বিকাল মারা সোজা। এখন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশটাকে আসলে এতদিন সন্ত্রাসী কার্যক্রম করছে বা কিছু করছে জানতো না। তবে ইদানিং এর ভিতরে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং আপনার বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন সহ আপনার পশ্চিমা বিশ্বের অনেক দেশ বাংলাদেশের উপর কঠিন নজর রাখছে, মৌলবাদীদের উত্থান হচ্ছে। যার কারণে কিছুদিন আগে দেখছেন যে কানাডা আপনার বলেছে যে এই দেশ সে যাওয়া আসা খুব সাবধানে। আরো অনেক দেশ আস্তে আস্তে বলবে। এদেরকে হয়তো এখন এই রিপোর্ট সহ এগুলো বোঝানো খুব সম্ভব, কারণ জঙ্গি হামলার ভয় সারা পৃথিবীতে পায়। আর ইউরোপ, ইউরোপ তো এমন এক অবস্থা আপনার দেখেন, ওই যে বেশ কিছুদিন আগে 2003 না জানে 4-এ ইংল্যান্ডে ট্রেন স্টেশনের ভিতরে একটা বোমা হামলা হয়েছিল। এরপর থেকে যে আপনার ময়লা ফালানোর জন্য যে বাস্কেট থাকতো আগে মেট্রো স্টেশনগুলোতে, কোথাও এখন আর নাই। কারণ হচ্ছে ওদের ভয় হচ্ছে যে এইটার ভিতরে কেউ রেখে যেতে পারে। এবং সারা ইউরোপের রাস্তায় লক্ষ লক্ষ ময়লা ফালানোর জন্য ঝুড়ির মতো পাবেন, কিন্তু এগুলো সবগুলো হোয়াইট পলিথিন, মানে আপনার 2 মাইল দূর থেকে দেখবেন যে ওইখানে কি আছে, এই অবস্থায়। আর ইসলাম ফোবিয়া তো আছেই সারা দুনিয়াতে, যে ইসলামিস্টরা এটা করতে পারে, এটা সবাই জানে। আর এখন এই যে 15 জন না জানে 30 জন যেটা ভারতের মারা গেল, এইটাকে ওরা এখন এমন ভাবে তুলতেছে যে ওই যে প্যালেস্তাইনিরা হামাস যেরকম ইসরায়েলে মারছে, সুতরাং মারছে ঠিক সেম কন্ডিশনে হয়তো হইতে পারে। আর এইটা হইলে ব্যাপক বিভীষিকাময়। এবং যদি ওইরকম যে আপনার পাশের বাড়িতে আগুন লাগলে নিজের বাড়িতে আগুন লাগতে পারে, সেম অবস্থাই হবে। কারণ ঢাকা শহরে যদি একটা দুইটা মাদ্রাসায় যদি এইভাবে জঙ্গি উৎপাদনের কারখানা বলে যদি ড্রোন অ্যাটাক করে দেয় বা কিছু অ্যাটাক করে দেয়, সেখানে বাস বিচার করবে না। আর সারা পৃথিবীও বলবে না কখনো যে ওখানে তো বাচ্চারা পড়তো, ওখানে তো সবাইরে তখন কবে যে পটুখোর মৌলানাদেরকে পিটছি। মানে বাচ্চা মরছে না কি মরছে জানি না, আমার দেশে যে মারছে 30 জন তাদের কি। আবার ইকোনমিক প্রেশারও দিতে পারে, বিদ্যুৎ বন্ধ, ওই বন্ধ, সেই বন্ধ, ট্রেডিং বন্ধ, সব করতে পারে। এখন সার্জিক্যাল স্ট্রাইকের যে আসলে কোন পর্যায়ে যাবে ইন্ডিয়া বা কিভাবে কি করবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। আবার এমনও হইতে পারে যে তারা হয়তো তাদের গোয়েন্দা সংস্থার 1-1,500 2,000 লোক ঢুকাই দিবে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওরা ইচ্ছা মতন যেগুলো যেগুলো টেরর তুইলা নিবে ফালাই দিবে, তুইলা নিবে ফালাই দিবে, একটু লাফাইছেন ফালাই দিবে। এইভাবে চলবে হয়তো মাসখানেক, এরপর আপনার হিসাব করে দেবে 1000 খানিক শেষ, টেরর শেষ। আবার পাকিস্তানি, আর এখন দেখবেন যে ওই যে পাকিস্তানি যেসব মৌলবাদীরা ছিল এরা কিন্তু এখন আর বাংলাদেশে আসবে না, দেখবেন। ওরা এখন যখন এটা দেখছে যে বাংলাদেশের রিপোর্ট খারাপ, তারা আর বাংলাদেশে আসবে না। কারণ তারা জানে যে এইখানে আসলে এরা যেখানে আসবে ইন্ডিয়া কিন্তু ডিরেক্ট বোমা মারবে, ওইখানে কিন্তু আর আইসা ওই যে মারবে না, ওইখানে একদম ওই অঞ্চল ওই জায়গার ভিতরে বোম মেরে দিবে। সুতরাং আমরা আমাদেরকে সাবধান করতে হবে, আমরাই সাবধান থাকতে হবে যে কিভাবে করি। বাংলাদেশের জনগণের কাছে তাই আবেদন, এই পাকিস্তানি মৌলবাদীরা যাতে বাংলাদেশে না আসতে পারে সেই ব্যাপারে প্রতিবাদ করেন, সরকারের উপরে আরো বেশি চাপ দেন যে আপনাদের এইসব কারণে আমরা বেঘরে প্রাণ হারাব। ধন্যবাদ আপনাদের সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।